আসসালামু আলাইকুম। উইকলি জিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান। আজকে আমাদের পর্ব ৩০ এবং এখানে আমরা আলোচনা করব গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই আসলে কোন ঘটনাগুলো ঘটেছে যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেগুলো নিয়ে আমরা আজকের এই এপিসোডে আলোকপাত করার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটি কথা বলতে চাই। আমরা জানি দেশ এবং জাতি হিসেবে আমরা খুব দুঃখজনক একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একটি নির্মম বিমান দুর্ঘটনা ঘটেছে বাংলাদেশে এবং সেখানে অনেকগুলো নিষ্পাপ তাজা প্রাণ আমরা হারিয়েছি। যারা এখন পর্যন্ত আহত আছেন তারা যেন সুস্থ হয়ে উঠতে পারেন দ্রুত, সেইটা মাথায় রেখে, এবং যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে, সেই দোয়া এবং সেই কামনা রেখেই আজকের এই এপিসোডটি আমরা শুরু করতে যাচ্ছি। আমরা দেখব গত এক সপ্তাহে আসলে কি কি ঘটে গেছে, সেগুলোর দিকে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমেই আমরা জাতীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করব। জাতীয় বিষয়াবলীর মধ্যে এই সময়কালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমরা লক্ষ্য করেছি, যেটা নিয়ে অনেক আগে থেকেই আলোচনা হচ্ছিল, কিন্তু যে MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের মধ্যে হয়েছে, সেটি এই 15 থেকে 22 জুলাইয়ের মধ্যে ঘটেছে। তাই এই ঘটনাটিকে নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমত এই জিনিসটি কিন্তু একটা পক্ষ থেকে খুব এটাকে আলোচনা করা হচ্ছে, খুব সাধুবাদ জানানো হচ্ছে যে এটা যদি করা হয়, অর্থাৎ এই জাতিসংঘের মিশনটি যদি বাংলাদেশে স্থাপন করা হয়, তাহলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নত হবে বলে অনেকেই ধারণা করছেন। আবার অন্যদিকে আমরা লক্ষ্য করেছি অনেকে আসলে এটার বিরোধিতা করছেন। তো আলোচনা সমালোচনা যেগুলো আছে সেগুলোর বাইরে গিয়েও আমরা দেখতে হবে আসলে কিছু ফ্যাক্ট এখানে জড়িত রয়েছে। সেই ফ্যাক্টগুলো আমরা জানার চেষ্টা করব। এই যে জাতিসংঘের হিউম্যান রাইটস যে কমিশন, এইটার সম্পর্কে আমাদের জানা খুব জরুরি, কারণ এটা নিয়ে অনেক বেশি এখন আলোচনা হচ্ছে। এটা সদর দপ্তর রয়েছে জেনিভাতে এবং এটার একটা নীতি নির্ধারণী যেই অঞ্চল বা নীতি নির্ধারণী বৈঠক যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে হয়ে থাকে। জাতিসংঘের ওয়েবসাইট ঘাটলে আমরা দেখতে পাবো এখন পর্যন্ত এই মানবাধিকার মিশন অফিসিয়ালি সারা পৃথিবীতে 16টি দেশে কিন্তু রয়েছে, এবং এর মধ্যে আফ্রিকান কিছু দেশ রয়েছে, যুদ্ধ বিধ্বস্ত যেই দেশগুলো রয়েছে সেগুলো অনেক বেশি আলোচিত হয়। এর বাইরে দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনে তাদের অফিস রয়েছে, কার্যকর রয়েছে, এবং বর্তমান সময়ে 3 বছর মেয়াদি আমাদের বাংলাদেশের সাথে জাতিসংঘের এই কমিশনের একটা MOU বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং এই হাই কমিশনের পক্ষ থেকে যিনি আসলে এই এটাতে MOU-তে সাইন করেছেন, ওনার ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। ফলকার টুর্ক ওনার নাম। উনি কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে জাতিসংঘে বাংলাদেশের বিভিন্ন নীতি নির্ধারণী যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু বারবার সামনে আসছেন। সো ফলকার টুর্কের সম্পর্কেও আমরা একটু জেনে রাখতে পারি, এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনের উনি প্রতিনিধি বাংলাদেশে। এবং এই যে ঘটনাটি রয়েছে যে জাতিসংঘ মানবাধিকার মিশন ঢাকায় চালু হতে যাচ্ছে, কতদিনের জন্য চালু হতে যাচ্ছে? 3 বছরের জন্য প্রাথমিকভাবে MOIটি হয়েছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু পররাষ্ট্র সচিব যিনি রয়েছেন সিয়াম সাহেব, উনি কিন্তু এখানে সাইন করেছেন। এই জিনিসগুলো আমরা জেনে রাখতে পারি যেহেতু খুব বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে এটা নিয়ে। পরবর্তীতে বাংলাদেশের জন্য খুবই গর্বের একটা বিষয় আমাদের সামনে আসছে। আন্তর্জাতিক গণিত যে অলিম্পিয়াড রয়েছে সেখানে বাংলাদেশ কিন্তু 3টি ব্রোঞ্জ জিতেছে। এই যে গণিত অলিম্পিয়াড, এখানে কিন্তু প্রতি বছরই আমরা বাংলাদেশে কিন্তু সাফল্য দেখে আসতে পারছি, এবং বাংলাদেশের নাম কিন্তু বিশ্বের কাছে উজ্জ্বল করছেন যারা এই গণিত অলিম্পিয়াডগুলোতে বাংলাদেশের হয়ে বিভিন্ন সাফল্য অর্জন করছেন। এখানে বাংলাদেশের পক্ষে যেই 3 জন আসলে গণিত অলিম্পিয়াডে তারা ব্রোঞ্জ জিতেছেন তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে আমরা জানা দরকার। এইবার যে গণিত অলিম্পিয়াডটি হয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে সেটি কিন্তু 66তম গণিত অলিম্পিয়াড, এবং এটি অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়াতে। বাংলাদেশের পক্ষে যেই টিমটি ছিল তারা এই প্রতিযোগিতায় 113 পয়েন্ট অর্জন করতে তারা সক্ষম হয়েছে। এবং এখানে বাংলাদেশের পক্ষ হয়ে যেই 3 জন আসলে ব্রোঞ্জ জিতেছে তাদের ছবি আমরা দেখতে পাচ্ছি। একজনের নাম জাওয়াদ হামিম চৌধুরী, আরেকজনের নাম জিতেন্দ্র বড়ুয়া, এবং সর্বশেষ তাহসিন খান। তারা বাংলাদেশের পক্ষে একটি বিশাল অর্জন নিয়ে এসেছেন। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি মির্জা খানি পদক বলে আসলে একটি পদকের কথা বলা হয়েছে। এটি
মূলত যারা হচ্ছে ফিমেল পার্টিসিপেন্ট বা নারী অংশগ্রহণকারী রয়েছেন, বিশ্বের 5টি বড় অঞ্চল থেকে 5জন নারীকে কিন্তু এই মির্জা খানি পদক দেওয়া হয় আন্তর্জাতিক যেই গণিত অলিম্পিয়াড রয়েছে সেখানে। তো বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অর্জন, যে কোনো জায়গায় চলে আসতে পারে, বিশেষ করে হচ্ছে যেই পরীক্ষাগুলো সামনে রয়েছে সেগুলোতে এই ব্যাপারগুলো থেকে প্রশ্ন হতেই পারে। এর পরবর্তীতে আমরা যদি চলে যাই, আমরা জানি যে যখন হচ্ছে প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে, সেগুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আমরা এই টাইমলাইনটার মধ্যে অর্থাৎ 15 থেকে 22 জুলাইয়ের মধ্যে দেখতে পেলাম বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, তারা একটা চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তরের কাছে যে বাংলাদেশ থেকে একটা প্রাণী তারা কিন্তু মহাবিপন্ন হিসেবে পরিলক্ষিত হচ্ছে। এই প্রাণীটার নাম হচ্ছে সাম্বার হরিণ। আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বিরল প্রজাতির, অন্যরকম নর্মাল যে হরিণগুলো আমরা দেখে থাকি তার থেকে একটু ডিফারেন্ট এই সাম্বার হরিণ। IUCN এটা এশিয়াতে এটাকে হচ্ছে সংকটাপন্ন ঘোষণা করেছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে মহাবিপন্ন ঘোষণা করা হয়েছে। এখন মহাবিপন্ন ঘোষণা করার মানে কি, এই জিনিসটা যদি আমরা ঠিকমতো রক্ষা করতে না পারি তার মানে এটা আস্তে আস্তে বিপন্ন হয়ে যাবে, এটা এখান থেকে হারিয়ে যাবে। সো এই যে সাম্বার হরিণ সেটা যেন টিকে থাকে, প্রজনন করতে পারে, তাদেরকে অবৈধভাবে যেন হত্যা না করা হয়, তাদের শিং এবং আদার যে বডি পার্টস আছে সেগুলো যেন আসলে বিক্রি রোধ করা যায়, সেটা চেষ্টা করা খুব প্রয়োজন। সরকারিভাবে এই জিনিসগুলোকে সংরক্ষণ করার প্রয়োজন। এইটার জন্যই কিন্তু বেলা, যারা বাংলাদেশে 1993 সাল থেকে কাজ করে আসছে, বেলার প্রতিষ্ঠা হয়েছে 1993 সালে, এবং এখানে এটা একটা লয়ার্স অ্যাসোসিয়েশন, কিন্তু তারা এনভায়রনমেন্টের জন্য কাজ করে থাকে। তো এই বেলা একটা চিঠি দিয়েছে সরকারের কাছে যে আমাদেরকে সাম্বার হরিণ রক্ষা করতে হবে। বর্তমানে আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, উনি কিন্তু 1993 সাল থেকেই এই প্রতিষ্ঠানটার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে বেলা সম্পর্কে আমাদের একটু জেনে রাখা প্রয়োজন, যেহেতু খুবই আলোচনায় থাকছে সংগঠনটা এবং বাংলাদেশে 1993 সাল থেকে অনেক আগে থেকেই কাজ করছে, সেজন্য এই প্রতিষ্ঠানটা সম্পর্কে আমাদের জেনে রাখা প্রয়োজন। এর পাশাপাশি IUCN হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। পৃথিবীর যত ধরনের নেচার সংক্রান্ত, প্রাণী সংক্রান্ত বিষয়গুলো, তারা কি আসলে বিপন্ন আছে, তারা কি নাকি অ্যাভেলেবল, নাকি তারা মহাবিপন্ন হয়ে যাচ্ছে, বিরল হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু IUCN দেখাশোনা করার চেষ্টা করে এবং তারা আসলে এই ব্যাপারগুলোকে ঘোষণা করে। এই সাম্বার হরিণের ক্ষেত্রেও এশিয়াতে এটাকে সংকটাপন্ন এবং বাংলাদেশে মহাবিপন্ন ঘোষণা করেছে কিন্তু IUCN। এই IUCN-এর যেই প্রতিষ্ঠা, এটা কিন্তু 1948 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এটার যে সদর দপ্তর সেটা কিন্তু সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। সো এই যে প্রতিষ্ঠানগুলো, এগুলো নিয়েও কিন্তু বিভিন্ন সময় আমরা আলোচনা করি, আলোচনায় এসে থাকে। সো এগুলো সম্পর্কে আমরা এই সাম্প্রতিকের সাথে মিলিয়ে কিন্তু এগুলো মনে রাখতে পারি, জেনে রাখতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমাদের মাথায় থাকলে এগুলো মনে রাখা খুব ইজিয়ার হয়ে যায়। বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা গত এক সপ্তাহে কিছু মহাপ্রয়াণ দেখতে পেয়েছি। আমরা দেখেছি কিছু গুণী ব্যক্তিত্ব আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। এর মধ্যে এক নম্বরে আমরা হামিদুজ্জামান খানের ছবি দেখতে পাচ্ছি। উনি কিন্তু ভাস্কর, একজন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক যতগুলো ভাস্কর্য আসছে তার মধ্যে মানে সর্বাধিক সংখ্যক ভাস্কর্যের সাথে কিন্তু হামিদুজ্জামান খানের নাম জড়িত। এবং উনি 79 বছর বয়সে মারা গেছেন। মৃত্যুকালে তার চিকুনগুনিয়া ছিল। সো জ্বরে আক্রান্ত হয়ে, চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে আমাদের মধ্য থেকে তিনি গত সপ্তাহে চলে গেছেন। এবং উনি যখন চলে গেলেন তার মানে হচ্ছে ওনার সাথে সম্পর্কিত যে ভাস্কর্যগুলো আছে সেই ভাস্কর্যগুলো আসলে আমাদের জন্য এখন জেনে রাখা খুব প্রয়োজন। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ভাস্কর্যের ছবি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে। এই ভাস্কর্যটির নাম হচ্ছে সংসপ্তক। এবং আমরা বাংলায় অনেকে এক কথায় প্রকাশ করেছি, সংসপ্তক কাকে বলে? যে জানে যে যুদ্ধে সে হেরে যাবে, হেরে যাওয়া সত্ত্বেও পিছু পা হয় না, যে তাকে বলা হয় সংসপ্তক। এখানে আমরা যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছি এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ভাস্কর্য, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে এটা অবস্থিত। এটা নাম সংসপ্তক এবং আমরা দেখতে পাচ্ছি যে তার একটা হাত নেই, একটা পা নেই, কিন্তু সে ওই যে রাইফেল উঁচু করে যুদ্ধ কিন্তু চালিয়ে যাচ্ছে। এই কারণে এটা নাম দেওয়া হয়েছে কিন্তু সংসপ্তক। এর পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যতগুলো ভাস্কর্য আছে অনেকগুলোর সাথে হামিদুজ্জামান খানের নাম কিন্তু জড়িত এবং জাগ্রত বাংলা থেকে শুরু করে অসংখ্য ভাস্কর্যের সাথে তিনি জড়িত। তিনি ভাস্কর IV
জামানের বাবা। তো আমরা এই ব্যাপারগুলো একটু জেনে রাখতে পারি, ওনার ভাস্কর্যগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা খুব জরুরি হয়ে উঠবে এই টাইমটাতে। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি উদীচীর সভাপতি, ওনার নাম হচ্ছে বদিউর রহমান। উনিও গত সপ্তাহে আমাদের মধ্য থেকে চলে গেছেন, পরলোক গমন করেছেন। 81 বছর বয়সে উনি চলে গেছেন। বাংলাদেশে উদীচী শিল্প গোষ্ঠী তারা কিন্তু অনেক আগে থেকেই বিশেষ করে শিল্প সাহিত্য এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে। এটার প্রতিষ্ঠাতা ছিলেন রণেশ দাশগুপ্ত এবং সত্যেন সেন। তো তাদের ধারাবাহিকতাটাকেই কিন্তু সামনে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন উনি। এবং উনি যেহেতু আমাদের মধ্য থেকে চলে গেছেন গত সপ্তাহে, 81 বছর বয়সে চলে গেছেন, ওনার সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ। উদীচী আসলে কোন ধরনের কাজ করে থাকে, উদীচী শিল্পগোষ্ঠীর জন্ম কখন, কে কে এই জিনিসগুলো আসলে তৈরি করেছেন, সেগুলো আমাদের জন্য জানা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বাংলাদেশ প্রেক্ষাপটটা আমরা আলোচনা করলাম। অনেকের মাথায় একটা জিনিস আসতে পারে যে একটা বড় বিমান দুর্ঘটনা হয়েছে, সেটি নিয়ে আসলে আমরা কেন এইভাবে সাধারণ জ্ঞান কেন্দ্রিক আলোচনা করলাম না। মূলত এই ঘটনাটি আমাদের জন্য খুবই শোকাবহ একটি ঘটনা। অনেকগুলো মানুষ এখানে প্রাণ হারিয়েছেন, আমরা শুধুমাত্র সেটাকে সংখ্যা হিসেবে দেখতে চাই না। তাই এই যে একটা দুর্ঘটনা বা একটা আমাদের মধ্য থেকে শোকের একটা ঘটনা, সেটাকে আমরা শুধুমাত্র পড়ালেখার বিষয়বস্তু হিসেবে এখানে উপস্থাপন করতে রাজি না। এই কারণে এই জিনিসটি আমরা আলোচনায় আনিনি। আমরা যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের সবার জন্য মানে আহতরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটি প্রত্যাশা করব। যারা নিহত হয়েছেন তারা যেন ওপারে ভালো থাকেন সেটি প্রত্যাশা করব। এবং তাদেরকে আমরা শুধুমাত্র একটি পড়ালেখার বিষয়বস্তুতে রূপান্তর করতে আগ্রহী না বলেই এই জিনিসটিকে আমরা এই আলোচনাতে আনিনি। পরবর্তীতে আমরা যদি আন্তর্জাতিক বিষয়াবলিতে যাই, আমরা দেখব যুক্তরাজ্যে খুব বড় ধরনের একটি পরিবর্তন এসেছে। পরিবর্তনটি হচ্ছে ভোট দানের বয়স কমিয়ে 16 বছর করা হয়েছে এবং এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে। কিন্তু বলা হচ্ছে 1969 সালের পরে যুক্তরাজ্যের ভোটিং সিস্টেমে এটা সব থেকে বড় পরিবর্তন। এটা আসলে কেন বলা হচ্ছে? কারণ যুক্তরাজ্যে একটা সময় 1969-এর আগ পর্যন্ত মানুষ 21 বছর না হলে ভোট দিতে পারতো না। তারপর 1969-এ এটাকে আনা হলো আপনার 18 বছরে নামিয়ে, 21 বছর থেকে 18 বছরে এটাকে কনভার্ট করা হলো, মানুষ 18 বছরে ভোট দিতে পারে। বর্তমান সময়ে এই যে লেবার পার্টি যারা যুক্তরাজ্যের ক্ষমতায় আছে এখন, তারা এটাকে কমিয়ে 16 বছরে নিয়ে আসলো এবং এটার পক্ষে তাদের খুব জোরালো দাবি আছে। এটার পক্ষে তাদের জোরালো দাবিটা হচ্ছে এরকম যে 16 বছর বয়সে একটা মানুষ কাজ করতে পারে, 16 বছর বয়স থেকে যুক্তরাজ্যের মানুষ ট্যাক্স দেয় এবং আদার অনেকগুলো যেই রাষ্ট্রীয় দায়িত্ব সেগুলো সে পালন করে, তাহলে সে কেন ভোট দিতে পারবে না? এটা লেবার পার্টি যখন ক্ষমতায় আসে তাদের অন্যতম একটা নির্বাচনী ইশতেহারই ছিল যে তারা ভোট দানের যেই সময়সীমা সেটাকে 16-তে নিয়ে আসবে এবং সেটাই তারা করলো। কিন্তু যুক্তরাজ্যের দুইটা গুরুত্বপূর্ণ বড় পার্টির, একটি হচ্ছে লেবার পার্টি, আরেকটি হচ্ছে কনজারভেটিভ পার্টি। কনজারভেটিভ পার্টির মানুষজনের আবার এটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের তাদের দিক থেকে সমালোচনা রয়েছে। তারা আবার কারণ দেখাচ্ছে যে 18 বছর বয়সে তো মানুষ অনেক কিছুই করতে পারে না, যেমন সে বিয়ে করতে পারতেছে না, সেখানে 18 বছর বয়সে সে আদার অনেকগুলো অ্যাক্টিভিটিস কথা তারা তুলে এনেছে যে 18 বছর বয়সে তারা সেখানে বিভিন্ন জিনিস ক্রয় করতে পারে না, আদার অনেক কিছু তুলে এনেছে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আমরা ওইভাবে আলোচনা করা জরুরি না। তো দুই পাশ থেকেই আলোচনা সমালোচনা আছে, তর্ক বিতর্ক আছে, কিন্তু এর মধ্য দিয়ে যেই ঘটনাটি ঘটে গেল যুক্তরাষ্ট্রে সেটি হচ্ছে ভোট প্রদানের জন্য সেখানে বয়সটা কমানো হলো। তারা 16 বছর একজন ভোটারের ভোট দেওয়ার জন্য যে বয়সটি সেটি নির্ধারণ করে দিল। বাংলাদেশেও কিন্তু বিভিন্ন সময় এই আলোচনাগুলো আসে যে ভোটের বয়স কত হবে, 18 নাকি 16 নাকি 17, এই আলোচনাগুলো এসে থাকে। যুক্তরাজ্যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, স্কটল্যান্ড এবং আদার যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু অনেক আগে থেকেই 16 বছর যারা বয়স তারা কিন্তু ভোট দিয়ে আসতে পারে। সো শুধু মেইনল্যান্ড অর্থাৎ ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডেই 18 বছর ছিল, এখন মোটামুটি ইউকের বিভিন্ন জায়গাতেই এই জিনিসটি তাহলে 16 বছরে কনভার্টেড হয়ে গেল। সো আমরা একটা জেনে রাখতে পারলাম যে 1969-এর পরে যুক্তরাজ্যের ইতিহাসে ভোটিং যে সিস্টেম সেটাতে খুব বড় একটা পরিবর্তন এলো, 16 বছরে মানুষ এখন ভোট দিতে পারবে। এর পরবর্তীতে আমাদের সামনে যে ঘটনাটি ঘটছে, আমরা জানি বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন নৃগোষ্ঠী জাতিগোষ্ঠী নিয়ে আলোচনা করি। গত আলোচনাতেও আমরা কুর্দিদেরকে নিয়ে আলোচনা করেছিলাম। এখন বিশ্বে
একটা গোষ্ঠী নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, তাদের নাম হচ্ছে দ্রুজ। এই দ্রুজ জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে অনেক আগে থেকেই আলাপ আলোচনা ছিল। বর্তমান সময়ে তারা কেন আসলে পৃথিবীর সামনে এইভাবে চলে এলো, এটার কারণ হচ্ছে এরা সিরিয়ার একটা জনগোষ্ঠী। তারা কিছুটা যারা ইহুদি রয়েছেন তাদের মতোই ধর্মটা পালন করে থাকেন, এবং এই দ্রুজ জনগোষ্ঠী বর্তমান যে আহমেদ আল সারার যেই সিরিয়ার সরকার রয়েছে তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে এমন কথা বলে ইসরায়েল সিরিয়াতে আক্রমণ করছে। ফলে এই যে দ্রুজ জনগোষ্ঠী তারা কিন্তু বর্তমানে পৃথিবীতে অনেক বেশি আলোচনায় আসছে, এবং এখানে গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি বারবারই সুন্নিপন্থী যারা রয়েছে তাদের সাথে দ্রুজ জনগোষ্ঠীর কিন্তু সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হচ্ছে। এটি নিয়ে কিন্তু আবার ওই জায়গাটাতে যে জিওগ্রাফিক একটা টেনশন সেটা কিন্তু তৈরি হচ্ছে, এবং এই যে যেই জায়গাটাতে দ্রুজরা বর্তমানে বসবাস করছেন সেই জায়গাটার নাম আমরা তুলে এনেছি সুইয়েদা। এটা সিরিয়ার একটা অঞ্চল। এখানে একই সাথে ওই জায়গাটাতে সুন্নিপন্থী মানুষরা রয়েছেন, দ্রুজরা রয়েছেন এবং বেদুইন জনগোষ্ঠী রয়েছে। ফলে এই জায়গায় কিন্তু একটা বিভিন্ন মুখী একটা টেনশন তৈরি হচ্ছে, এবং এই জনগোষ্ঠীর প্রতি বিশ্বের নজরটা আসছে। যখন বিশ্বের নজর এই দিকে আসছে তার মানে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং 1948 সালে যখন হচ্ছে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হয় তখন থেকেই কিন্তু দ্রুজ যে জনগোষ্ঠী তারা নিজেদেরকে ভ্রাতৃসম বলে আসলে ঘোষণা করে আর কি। তারা মনে করে যে যারা ইহুদিপন্থী রয়েছেন তাদের সাথে আসলে এই দ্রুজদের একটা ভ্রাতৃত্ব রয়েছে এবং তাদেরকে রক্ষা করা ইসরায়েল রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই চিন্তা থেকেই এখন এখানে একটি যুদ্ধ অবস্থা তৈরি হচ্ছে। দেখা যাক এটি সামনে কোথায় যায়। দ্রুজ জনগোষ্ঠী সম্পর্কে আমাদেরকে জেনে রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি ইউএস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প উনি যখন ক্ষমতায় আসেন উনি বলেছেন যে কিছু জিনিস উনি পাবলিক করে দিবেন। এর মধ্যে একটি হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রকে 1968 সালে হত্যা করা হয়। তো 1977 সাল থেকেই এই যে হত্যার যে নথিগুলো এগুলো আইন করে মানে জনসম্মুখে আনাকে নিষিদ্ধ করা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে উনি আসলে এই নথিগুলোকে উনি জনসম্মুখে নিয়ে আসবেন। একই সাথে আমরা দেখেছিলাম যে জন এফ কেনেডিকেও হত্যা করা হয়েছে, তার সংক্রান্ত যে নথিগুলো সেগুলোকেও সামনে আনার কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এবং গত সপ্তাহে এই ঘটনাটি ঘটেছে। এগুলোকে মানুষের সামনে ওপেন অ্যাক্সেস করে দেওয়া হয়েছে, নথিগুলো প্রকাশ করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা আসলে কি কি জানা প্রয়োজন? আমরা এখানে যেই ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি উনি মার্টিন লুথার। উনি একজন প্রোটেস্ট্যান্ট রিফর্মার, মানে খ্রিস্টান ধর্মে প্রোটেস্ট্যান্ট যেই রিফর্ম সেটি কিন্তু মার্টিন লুথার করেছেন, এবং বিশাল একজন থিওলজিস্ট ছিলেন তিনি। মার্টিন লুথার ওনার জন্ম কিন্তু জার্মানিতে, ওনার বেড়ে ওঠা, ওনার কর্মকাণ্ড সব জার্মানিতে। এখানে আমরা যাকে দেখতে পাচ্ছি উনি আমেরিকার কৃষ্ণাঙ্গ নেতা, উনি কিন্তু মার্টিন লুথার কিং জুনিয়র। উনি জার্মানিতে নয়, উনি ওনার জীবনের যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলো আমেরিকাতে করেছেন। 1968 সালে উনি আততায়ীর গুলিতে নিহত হন, এবং আমেরিকার মেমফিস অঞ্চলে তিনি আততায়ীর গুলিতে নিহত হন। সেগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। তো মার্টিন লুথার কিং জুনিয়র এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বৈশ্বিকভাবে, যেহেতু তিনি আলোচনা আসছেন। এবং উনি কিন্তু একটা সুন্দর পৃথিবীর কথা বলেছেন। উনি বিশাল একটা ভাষণ দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে আমি দেখতে চাই যে যারা সাদা যারা কালো এই ধরনের বিভেদ থাকবে না, সব শিশুরা একসাথে খেলবে, সবাই সবার জন্য কথা বলবে, সবাই সবার জন্য এগিয়ে আসবে। কিন্তু আমরা জানি যে বর্ণবাদ, তারপর কৃষ্ণাঙ্গদের প্রতি ঘৃণা, এই জিনিসগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা ঘটতে দেখেছি। তো তারই একটা রোষানলের শিকার হয়ে মার্টিন লুথার কিং উনি 1968 সালে মারা গেলেন। বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন তারা এই নথিগুলোকে প্রকাশ করে দিয়েছে। 1977 সালের পরে এই প্রথমবারের মতো এই জিনিসগুলো মানুষের সামনে আসছে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে মার্টিন লুথার কিং জুনিয়র উনি যখন ভাষণগুলো দিচ্ছিলেন, ওনার কর্মকাণ্ডগুলো যখন চালিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু তার উপরে নজরদারি করছিল এফবিআই। এইটা এই নথিতে উঠে এসেছে। এখন তাহলে এফবিআই কি আমাদেরকে বুঝতে হবে? এফবিআই হচ্ছে আমেরিকার প্রধান যে গোয়েন্দা সংস্থা, সেটি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।
এটার যে সদর দপ্তর, বিভিন্ন সময় এখান থেকে প্রশ্ন আসে যে এফবিআই এর সদর দপ্তর কোথায় এসেছে প্রশ্ন, ওয়াশিংটন ডিসিতে এফবিআই এর সদর দপ্তর। তো মার্টিন লুথার কিং সম্পর্কে আমাদেরকে জানতে হবে জুনিয়র, এবং আমাদেরকে জানতে হবে যে ওনার পেছনে কারা নজরদারি করছিল, আমেরিকার মূল যে গোয়েন্দা সংস্থা সেটি কি কোনটি, উনি কবে আসলে মারা গিয়েছিলেন, উনি কোন ধরনের রাজনীতি করতেন। আমরা দেখেছি নেলসন ম্যান্ডেলাকে দেখেছি, মার্টিন লুথার কিং জুনিয়রকে দেখেছি, তারা সমতার রাজনীতি, তারা এই যে বর্ণবাদ বিরোধী, যেটাকে ইংলিশে রেসিজম বলা হয়, এই ধরনের রাজনীতি করার চেষ্টা করেছেন। সেই জিনিসগুলো, সেই কনসেপ্টগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। সর্বশেষ যে আলোচনা, গত আলোচনাতে আমরা বলেছিলাম যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমরা গত আলোচনায় আলোচনা করছিলাম যে উনি কিন্তু নতুন একজন প্রধানমন্ত্রীর নাম সুপারিশ করেছিলেন। বর্তমান আলোচনায় আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি আসলে প্রধানমন্ত্রী হয়েই গেছেন। ওনার নাম হচ্ছে ইউলিয়া সিভিরিদেস্কো, এবং আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে ডেনিস শ্যামিহেল বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটি পালন করবেন। অর্থাৎ যেই বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ইউক্রেনের অভ্যন্তরীণ যে সরকার ব্যবস্থা সেটার মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসেছে, এবং বৈশ্বিক মিডিয়া বলছে যে যেই ধরনের পরিবর্তনগুলো এসেছে সেগুলো আসলে ইউক্রেনের মানুষজন প্রেফার করে, তারা আসলে ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তগুলোকে খুব সাধুবাদ জানাচ্ছে। বিষয়টাকে নর্মালি যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সেটা হচ্ছে এই পুরো ঘটনার মধ্য দিয়ে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমেরিকায় ইউক্রেনের যিনি হচ্ছেন রাষ্ট্রদূত ছিলেন তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, তাকে অপসারণ করে নিয়ে আসা হচ্ছে। এবং এটার পেছনে অনেক ধরনের কথা আছে। একটা কথা বলা হচ্ছে যে আগের যিনি প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, তার সাথে মানে আগের যেই আমেরিকায় ইউক্রেনের যিনি হচ্ছেন রাষ্ট্রদূত ছিলেন তার খুব ভালো সখ্যতা ছিল, যেটা খুব স্বভাবতই ডোনাল্ড ট্রাম্পের পছন্দ না। ফলে যেটা দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন জায়গায় রিশাফল করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো ঘটনাটাকেই আসলে চেঞ্জ করা হয়েছে, রাষ্ট্রদূতকে চেঞ্জ করা হয়েছে। এই যে ইউলিয়া সিভিরিদেস্কো উনি কিন্তু এই যে আমেরিকার সাথে ইউক্রেনের যে জ্বালানি চুক্তি, খনিজ চুক্তি, এটার পেছনে অন্যতম বড় একজন প্রভাবক ছিলেন। উনি আসলে এই জিনিসটাকে করার জন্য, ত্বরান্বিত করার জন্য অনেক কাজ করেছেন। ফলে ট্রাম্প প্রশাসনের প্রিয় যেই ভাজন মানুষগুলো আছে সেগুলোকেই কিন্তু সাফল করে দেখা যাচ্ছে যে আমাদের ইউক্রেনের যে বর্তমান নতুন যেই সংসদ ব্যবস্থা বা হচ্ছে যে নতুন সরকার, সেখানে কিন্তু ট্রাম্প প্রশাসনের প্রিয় যে মানুষগুলো আছে সেই তাদেরকেই আবার রিলোকেট করার একটা প্রচেষ্টা এখানে করা হয়েছে। তো মোটামুটি 15 থেকে 22 জুলাইয়ের মধ্যে আলোচনা করার মতো যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা বিভিন্ন জিনিস বেশ গভীরে গিয়ে দেখার চেষ্টা করেছি। আশা করছি এই জিনিসগুলো আপনাদের ভালো লাগবে, আপনাদের উপকারে আসবে এবং আপনাদের জ্ঞানকে এটা শানিত করবে। বর্তমান পৃথিবীতে যেই ঘটনাগুলো ঘটছে, দেশে যেই ঘটনাগুলো ঘটছে সেগুলো সম্পর্কে জানতে এই এপিসোডটি আপনাদেরকে হেল্প করবে। আগামী সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।